পঞ্চগড়ে ৩ দিন ধরে শূন্য রেখায় আটকা ১০ নারী শিশু ফের পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। সীমান্তে কড়া নজরদারি, কূটনৈতিক সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। অরক্ষিত ক্রসিং পার হচ্ছিল ট্রাক, চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যানটি। ঝিনাইদহ লাইনচ্যুত মালবাহী ট্রেন ৯.৫ ঘন্টা পর খুলনা উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক। বালুবোঝাই ট্রাক সহ কংস নদীতে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া সড়কে বন্ধ যান চলাচল, চরম ভোগান্তিতে স্থানীয়রা। লেবাননে ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ পৌঁছালো দেশে। গ্রামের বাড়ি সাতক্ষীরায় দাফন, দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া সোহাগকে চট্টগ্রামে দাফন। এবং ঈদুল আজহা ও গ্রীষ্মের টানা বন্ধের পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। সহপাঠীদের সঙ্গে দুরন্তপনায় মেতে উঠে খুদে শিক্ষার্থীরা। ভ্যাপসা গরমে কিছুটা অস্বস্তি। বাংলার সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ৩ দিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে নারী শিশু সহ ১০ জন। আজ আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তেই নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। কূটনৈতিক প্রক্রিয়ায় পুশিন সমস্যা সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে থামছে না ভারতের পুশ ইন চেষ্টা, কঠোর অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশ ইন চেষ্টার ২ দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ ১০ জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশ ইন চেষ্টা বিজিবির বাধায় পণ্ড হয়। মানবেতর দিন পার করছেন তারা। পতাকা বৈঠকের পরও তাদের ফিরিয়ে নেওয়া হয়নি বলে জানায় বিজিবি। অবৈধ কোনোভাবে পুশিনের চেষ্টা করবেন না। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো ৬ জন কোনোভাবেই অতিক্রম করতে পারেনি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না। বিজিবিতে সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিয়েছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি ৩৩ ও ১৭ ব্যাটালিয়ন। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজিবিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, সহায়তা করছে স্থানীয়রাও। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তবর্তী নদীতে নজরদারিও চালিয়ে যাচ্ছেন তারা। সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ২ দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন আছে বলেও জানান মন্ত্রী। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়ার সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছে তার কাছে। সোহাগ, আপনাকে জানিয়ে রাখি, টানা ৩ দিন অতিবাহিত হতে চলেছে, একই সাথে প্রায় ৬১ ঘন্টা পার হচ্ছে, কিন্তু পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে যে ১০ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু এখনো সেই বাংলাদেশ ভারত সীমান্তের ভারতের অভ্যন্তরে যে শূন্যরেখা রয়েছে সেখানে অবস্থান করছে। আমরা বলে রাখি যে গত শুক্রবারে তাদের এই সীমান্তে পুশিনের চেষ্টা করা হয়। এরপর কিন্তু স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের প্রতিহত করে। এরপর থেকে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। কিন্তু একাধিকবার পতাকা বৈঠক বা ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের পরও বিষয়টি এখন পর্যন্ত কোনো সুরাহা না হয় কিন্তু এখানে অবস্থান করছে। আমরা বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে একাধিকবার বিএসএফ কে জানানো হয়েছে, যেহেতু তারা পুশিনের ঘটনাটি ঘটিয়েছে বা চেষ্টা চালিয়েছে সেহেতু তারা তাদের ফেরত নেয়, এই বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এরপরও কিন্তু তারা নিয়ে যাচ্ছে না, যার কারণে তারা
তারা দীর্ঘ অপেক্ষা এখানে বসে রয়েছে এই খোলা আকাশের নিচে। কিন্তু এই 10 জন, এই 10 জনের ভেতর জানিয়ে রাখি যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সব থেকে বেশি আমরা লক্ষ্য করেছি যে টানা এই 3 দিনের বা 61 ঘন্টার অবরুদ্ধ এক সময় কাটাচ্ছে এই 10 জন মানুষ। আমরা দেখেছি যে এখানে অনেক সময় তারা কিন্তু বিভিন্ন রকম অবস্থার মধ্যে পার করেছে, ঝড় বৃষ্টির মধ্যে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার, যেহেতু তাদের ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে, তারা বলছেন বিএসএফ কে জানিয়েছেন যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে সেক্ষেত্রে যেন তারা যে আইনি ব্যবস্থা রয়েছে ভারতে তাদের নিয়ে তাদের আইনি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করা হোক, অন্যথায় এই পুশিন যেন না করে সে বিষয়টি বলা হয়েছে। কিন্তু যেহেতু তারা আইনি ব্যবস্থা না নিয়ে অবৈধভাবে পুশিনের ঘটনা ঘটাচ্ছে, সে কারণে বিএসএফ কে তারা জানিয়ে দিয়েছে কোনোভাবে কিন্তু বিজিবি তাদের গ্রহণ করবে না। একই সাথে জানিয়ে রাখি আজকে দুপুর নাগাদ 12টার পরে আমরা লক্ষ্য করেছি এই সীমান্ত এলাকায় কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করেছে, যা এখনো চলমান অবস্থায় রয়েছে। আমি বলে রাখি যে আমরা দেখেছি বিএসএফ এর একটি দল এসে কিন্তু হঠাৎ করে দুপুর নাগাদ কিন্তু এই 10 জনকে বাংলাদেশে অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সে সময় কিন্তু বিজিবি তাদের প্রতিহত করে। একই সাথে কিন্তু আমরা দেখছি যে সীমান্ত এলাকায় মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে এবং বিজিবি বা সীমান্তে সকল ধরনের অপরাধ নির্মূলে বিজিবির পাশে থাকার আহ্বান জানানো হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকা থেকে পুশিনের চেষ্টার সর্বশেষ খবর। সীমান্তে কমছে না পুশিনের ঘটনা। পঞ্চগড় থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল ও মেট্রো রেল সমন্বয়ে পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ডিটিসি এর উচ্চ পর্যায়ের কমিটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় নগরীর পরিবেশ প্রকৃতি রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান সংশ্লিষ্টরা। দেশের প্রধান বন্দরনগরী ও ক্রমবর্ধমান মেগাসিটিতে রূপ নেয়া চট্টগ্রামের যানজট নিরসনে মহানগরী গণপরিবহন ব্যবস্থা ও মনোরেল মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে রোববার দুপুরে প্রস্তাবিত স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের 5 ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সময় সিটি মেয়র বলেন, নগরবাসী যাতায়াত ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে সমন্বিত একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর সম্ভাব্যতা যাচাই শেষ হলে আগামী বছরে এই মূল কাজ শুরু হবে। মনোরেল বাংলাদেশে এখনো হয়নি এবং মনোরেল করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না, তো যার কারণেই কম খরচ এবং এইসব কারণে আমরা মনোরেলের কথা বলেছি। আবার ডিমান্ডটা যদি কম হয় একটু, তাহলে আমরা মনোরেলে যাব। তো আমরা এখন ওই ডিসিশনটা নিতে পারি না, আপাতত আমরা মাস্টার প্ল্যানটা নিয়েই কাজ করতেছি। এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিটিসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় সিডিএ চেয়ারম্যান নগরীর পরিবেশ প্রকৃতি রক্ষা করে প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান। ডিটিসি এর কর্মকর্তারা জানান, যাত্রীচাপ ও অবকাঠামো বিবেচনা করে এই সমন্বিত ব্যবস্থায় কোথাও মেট্রো রেল আবার কোথাও মনোরেল ব্যবস্থার প্রস্তাবনা দেওয়া হবে। লাইনটাকে আমরা প্রিফিজিবিলিটি করব যে এটা আমাদের জন্য ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা, কিংবা ফাইন্যান্সিয়াল ভায়াবল করার জন্য আমাদের কী কম্পোনেন্ট এখানে ইন্টিগ্রেট করতে হবে। সাগর পাহাড় বেষ্টিত একটি নগরী, এখানে শুধু স্ট্রাকচার করলেই হবে না, যে চট্টগ্রামের পরিবেশ এবং প্রকৃতিকে সংরক্ষণ করেই চট্টগ্রামবাসীর জন্য একটি উপকারী প্রকল্প তারা নিতে পারেন। ইতিমধ্যে একটি কোরীয় প্রতিষ্ঠান প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদুল আজহা ও গ্রীষ্মের টানা বন্ধের পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে নিয়মিত পাঠদান। 2 সপ্তাহেরও বেশি সময় পর শ্রেণীকক্ষে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন তো পাঠদান। দীর্ঘদিন পর সহপাঠীরা একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ বেড়ে যায় আরও বহুগুণ। তবে ব্যবসা গরমে কিছুটা অস্বস্তিতে পড়ে শিক্ষার্থীরা। স্কুল খোলার পর অনেক ভালো লাগতেছে, বন্ধুদের সাথে অনেক খুব মজা করলাম, বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। ঈদের আগে এক ওয়েদার ছিল, এখন ঈদের পর আরেক ওয়েদারে স্কুল আসছি, সব মিলে একটু কষ্ট হচ্ছে। এই কয়েকদিন বাসায় লেখাপড়া করছি, কিন্তু কিছু গ্যাপ গেছে, আরো ভালো করে এই কয়েকদিন পড়তে হবে।
ছুটি শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষকদেরও ব্যস্ত সময় কাটছে পাঠদান ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে। লেখাপড়ার প্রতি একাগ্রতা তাদের আছে, যার জন্য তারাই বেশি আসছে। বাচ্চাদের অনেকদিন ধরে আমরা মিস করেছি, বাচ্চারা আমাদেরকে মিস করেছে। পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য নিয়মিত মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষকরা। মিরুন আহমেদ, সময় সংবাদ। লালমনিরহাটের নদীতে নেমে নিখোঁজ হয়েছেন দুই ভাই। তাদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস ও বিজিবি। স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার 0 পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে নামেন সাব্বির ও শাওন। বন্ধুরা উঠে আসলেও নিখোঁজ হন দুই ভাই। স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করে বিজিবি সদস্যরা, পরে যোগ দেয় রংপুর থেকে আসা ডুবুরি দল। বিস্তারিত জানাতে লালমনিরহাটের মোগলহাট ধরলা নদী পাড়ে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। যাচ্ছে তার কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদরের একদম শেষ যে সীমানা মোগলহাট ইউনিয়নে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি 0 পয়েন্ট বলা হয় মোগলহাটের। সেই মোগলহাটের 0 পয়েন্টে একটি দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে দুপুর 2টোর দিকে এখানে 5 জন বন্ধু মিলে এই নদীতে গোসলে নামে। সেখানে 3 জন নদীর যে পানি রয়েছে, পানির যে স্রোত রয়েছে, সেই স্রোতে কিন্তু আটকা পড়ে। সেই স্রোতে আটকা পড়ার পরে একজন এখান থেকে উদ্ধার হলেও একই পরিবারের দুই ভাই, একজন প্রায় 17 বছর বয়স আর একজন হচ্ছে 14 বছরের বয়স, তারা দুই ভাই কিন্তু এই নদী থেকে এখন পর্যন্ত উঠতে পারেনি। এই খবর ছড়িয়ে পড়া পরেই সাথে সাথেই কিন্তু এইখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে বিজিবি ক্যাম্প রয়েছে। বিজিবি উদ্ধার তৎপরতা চালানোর জন্য সাথে সাথেই এখানে পানিতে তারা নৌকা নিয়ে আসে এবং আসার পরে স্থানীয় যে লালমনিরহাট জেলা ফায়ার সার্ভিস রয়েছে, যে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ এখানে এসে তারাও উদ্ধার অভিযানে নামে। তারা যখন ব্যর্থ হয় উদ্ধার করতে, ঠিক সেই সময় তারা রংপুরে যে ডুবুরি দল রয়েছে ফায়ার সার্ভিসের, সেই ডুবুরি দলকে খবর দেয় এবং সেই ডুবুরি দল খবর পাওয়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব এই ঘটনাস্থলে চলে আসে এবং দুপুর 2টোর পর তারা আস্তে আস্তে প্রায় 3:30 4টা বেজে যায়। সেই সময় থেকে এখন পর্যন্ত তারা কিন্তু এই নদীর যে স্রোত রয়েছে সেই স্রোত উপেক্ষা করে এখানে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এখানে কোনো যে দুই ভাই যে এখানে নদীতে ডুবে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো লালমনিরহাটের মোগলহাট থেকে উদ্ধার তৎপরতার এই ছিল সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে। মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল 3 বছরের আদনান। এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বাচ্চাটি। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে গিয়ে শিশুকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক আদনানকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পটুয়াখালীতে চর থেকে উদ্ধার হয়েছে জেলের মরদেহ। সকালে কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের চরে জেলে ভাদ্র শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, পেশাগত কাজে বেশিরভাগ সময় চরে থাকতেন ভদ্র। কয়েকদিন আগে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ। রাতের আঁধারে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র শিমুল বাগান সহ অন্তত 20টি গ্রাম। জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে এভাবেই। গত কয়েক মাস ধরে দিনরাত স্থানীয়ভাবে তৈরি ড্রেজার, শ্যালো মেশিন, বেলচা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নদীর তীর কেটে বালু বোঝাই করা হচ্ছে ছোট বড় নৌযানে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পূর্ব ও পশ্চিম তীরের ঘাগটিয়া, মানিগাঁও, লামাশ্রম, রাজারগাঁও, সোহালা, মিয়ারচর, বারিকটিলা, লাউরিরগড়, বিন্যাকুলি ও গড়কাটি সহ অন্তত 20 গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত কোটি টাকা নির্মাণাধীন সেতু, কৃষিজমি, সরকারি বেসরকারি স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান।
অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বসতঘর ভেঙে ইট, টিন, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী যদি এভাবে কাটা অব্যাহত থাকে তবে খুব শিগগিরই বাগানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেশের বৃহত্তম শিমুল বাগানও এখন হুমকির মুখে। রাত্রিবেলা লুটপাট করে গাইতেছে, আমার বাড়ি ভাঙতেছে, আমি বাড়িতে থাকতে পারি না পারি। শিমুল বাগান প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে, আপনার গাছের কাছাকাছি চলে আসছে বাঙ্গন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত জনবল ও প্রভাবশালীদের চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। একই ধরনের মন্তব্য করেছে জেলা পুলিশও। রাতের বেলায় গভীর রাতে এগুলা ব্যবহার করে থাকে, যার জন্য আমাদের এই ক্ষুদ্র জনবল দিয়ে এগুলো প্রতিহত করা সম্ভব হয় না। যেটি শুধু পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব না, এক্ষেত্রে আরও যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাহিনী মিলে একটা স্পেশাল ড্রাইভে যাওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। হয়তো আমরা খুব দ্রুত একটা মিটিং করব, যা বিশেষ করে কোর কমিটির মিটিং করে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশন আমরা একটা নিব। অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের ক্ষতির মুখে ফেলার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দখল, ভরাট আর দূষণের কবলে হারিয়ে গেছে সিলেটের অধিকাংশ দিঘি। টিকে থাকা কয়েকটিও এখন অস্তিত্ব সংকটে। পরিবেশ রক্ষায় এসব জলাশয় উদ্ধার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। সিলেটকে সিলিচাতুলা বা সাগরের শহর হিসেবে উল্লেখ করেছিলেন পরিব্রাজক ইবনে বতুতা। নদী, ছড়া আর অসংখ্য দিঘি মিলিয়ে সিলেট ছিল জলাশয় অধ্যুষিত এক জনপদ। একসময় অসংখ্য দিঘি ছড়িয়েছিল নগর জুড়ে। এসব দিঘির নামেই গড়ে উঠেছিল এলাকার পরিচিতি। কিন্তু নগরায়নের চাপে অধিকাংশ জলাধার ভরাট হয়ে গেছে। টিকে থাকা দিঘিগুলোর অধিকাংশ দখল ও দূষণে বিপন্ন। পরিবেশ আইনবিদ সমিতির জরিপ থেকে সিলেট নগরীতে ৩৬টি পুকুর ও দিঘির অস্তিত্বের কথা জানা যায়। এছাড়া তালিকা তৈরিতে কমিটি গঠন করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবেশ ঐতিহ্য রক্ষা এবং ঝুঁকি এড়াতে অস্তিত্ব সংকটে থাকা দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এই মাছদিঘির পাশেই ছিল যে জায়গায় এখন ৭তলা একটি বহুতল ভবন রয়েছে। এরকম সিলেটে অনেক ভবন উঠে গেছে দিঘির উপর। দখলমুক্ত করি আমরা চাইতেছি এটা পুনর্খনন করা হোক এবং মাছদিঘির পূর্বের জায়গায় যাক। আমি মৃত্যুর পরেও চাই যে পুষ্করণী থাকতো, মানুষের ব্যবহার করতো, এই সৌন্দর্যটা নষ্ট হইতো না কোনোদিন। আর বিশেষজ্ঞরা বলছেন, দখল ও ধ্বংস থেকে দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা জরুরি। দিঘি যেহেতু মুখে কথা বলতে পারে না, তার জন্য যে আইন আছে, যে সংস্থা আছে, তাদের উচিত দিঘির হয়ে সেই কথাটা বলা। সিটি কর্পোরেশন আপনার জিম্মায় থেকে যখন কোনো এটা নষ্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সম্পূর্ণ দায়টাই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন জানিয়েছেন, দখল ও ভরাট হয়ে যাওয়া দিঘি উদ্ধার ও অস্তিত্ব সংকটে থাকা দিঘি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন অনেকগুলো বড় বড় দিঘি আছে, যেগুলো দুপা দিঘির পাড় বা মাসুর দিঘি বা আরও যে দিঘিগুলো আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসের গবেষণা অনুযায়ী ২০০০ সালে সিলেট জেলার মোট ভূমির ৩৪.২৫% ছিল জলাশয় ও পানিপূর্ণ এলাকা। ২০২৩ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৭.৮৭%। অর্থাৎ ২৩ বছরে সিলেট প্রায় ৩/৪ জলাভূমি হারিয়েছে। আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি তার 1/3 ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, বাকিটুকুও অস্তিত্ব সংকটে। এরকম অনেকগুলো দিঘি সিলেট শহর থেকে বিলীন হয়ে গেছে। পরিবেশ, ইতিহাস এবং আগামী প্রজন্মের স্বার্থে এসব দিঘি রক্ষা করা সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। বাজেট আসে, বাজেট যায়। উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনে অবহেলা আর বঞ্চনা। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ওবেদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত।
মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আসলে আমাদেরকে নিয়ে করা হয় না, আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকবে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত, সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 6 বছরেও বাণিজ্যিক উৎপাদনের না গিয়ে লোকসান গুনছে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। বারবার যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘদিনেও সচল হয়নি 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কেন্দ্রটি। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অনীহা দেখালেও নিজস্ব উদ্যোগে চালু করা হবে কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে আশা জাগিয়েছিল হবিগঞ্জের শাহজিবাজার 100 মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে প্রায় 890 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কেএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রকল্পে স্থাপন করা হয় বিশ্বের অন্যতম আধুনিক LMS 100 গ্যাস টারবাইন। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান 2021 সালে ভেঙে যায় টারবাইনের ব্লেড। একই বছর আবারও চালুর চেষ্টা করা হলে ফের দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মেরামতের পর 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু 2 মাসের মধ্যে আবারও ব্লেড ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। 100 মেগাওয়াট তো ভাই এখনো চালু হয়েছে না, খালি ওই বই শুনি। ওই সরকারের হাজার হাজার কোটি টাকা এটার মধ্যে ব্যয় করছে, কিন্তু আমাদের জনগণ যারা আছি আমরা একটা ভোগান্তির মধ্যে আছি বিদ্যুতের। দ্রুত চালু হওয়ার লাগি আমার সরকারের কাছে একটা দরখাস্ত রইল। উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন ব্লেডগুলো সরবরাহ করে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক। পিডিবির দাবি, বাংলাদেশে এই প্রযুক্তি কেন বারবার ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। ঠিকাদার না করলে নিজস্ব উদ্যোগে কেন্দ্রটি চালুর কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সকল মালামাল সরবরাহ করেছে, ইনস্টলেশন করেছে। এখন টেস্টিং কমিশনের পর্যায়ে যায় দুটো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন তারা আশা করি অবশিষ্ট পেমেন্টের মাধ্যমেই এই কাজ সমাপ্ত করবে। শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন বাংলার সময়। প্রতিবছর বড় মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলায় পানিতে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম ও স্বল্প মেয়াদী ধানের জাত উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধান কৃষকের ঘরে উঠবে 2 মাস আগে। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ৯ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত ২,৩৬,৮১১ জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ ৫১৮ কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় ৪৯,০৭০ হেক্টর জমির বোরো ধান। আমি ১-২ কাজ জমি খাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। ওখানে এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাচ্ছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি ডুবরায় পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি ঢল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওড়পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি ১১৮ জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান ১১৮ আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি ১ সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। ২০১৭ সালের বন্যায় হাওড়ে ক্ষতি হয় প্রায় ৫,৩০০ কোটি টাকার ধান। ২০২২ সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি টাকা, আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় ১,০৪৭ কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগান কারখানায় চলছে সংগ্রহ প্রক্রিয়াজাত করার ব্যস্ততা। গুণগত মান ও উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। পাহাড় টিলায় সারি সারি চা বাগান, সবুজ কচিপাতায় ছেয়ে গেছে পুরো এলাকা। চলতি মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টিপাত চা শিল্পে এনেছে নতুন আশার আলো। ভরা মৌসুমে বাগানে ব্যস্ত সময়ে পার করছেন শ্রমিকরা। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে ২টি পাতা একটি কুড়ি তোলার কর্মযজ্ঞ। তাদের মুখে স্বস্তির হাসি। কারখানাগুলোতেও পুরোদমে চলছে প্রক্রিয়াজাতকরণ। পাতির অবস্থা ভালোই আছে, আমরা এখন মোটামুটি 15 কেজি 20 কেজি পাচ্ছি। অনেকেই পাতি দেয় 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি পর্যন্ত উঠছে। 50 কেজিও মানুষ হাত যদি ভালো দিকে তুলতে পারে তো 50 কেজিও তুলে পাতি এখন মোটামুটি এবারই ভালো পাতি। হাজিরা ভালো পাচ্ছে, হাজিরা থেকে ডাবল পেয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় টি অ্যাসোসিয়েশন। পোকামাকড়ের আক্রমণ বেশি এবং ওই গাছের মধ্যে এক ধরনের রোগ দেখা দিয়েছে, এদিক দিয়ে একটু নজর দেওয়ার দরকার যাতে চায়ের উৎপাদনটা বেশি করা যায়। ওয়েদার ফেভারেবল থাকে, পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা রেকর্ড ক্রপ করতে পারবো। গত বছর খরাতে জেলায় চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। এবছর গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় বাংলাদেশ চা বোর্ড। আমাদের বিভিন্ন উদ্বোধন, প্রশিক্ষণ, সেমিনার এগুলি আমাদের চলমান আছে। এর ফলে আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি আমরা এটা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,40,00,000 কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। সরকার নির্ধারিত দামে চামড়া কেনাবেচার নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে প্রতিফলন নেই। ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে একদিকে ক্রেতা সংকট আর অন্যদিকে দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দর নির্ধারণ করা হলেও কম দামে গড়পড়তা চামড়া কেনা হচ্ছে।
নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ী বাবুল রবি দাস। ঈদের দিন থেকে বাড়ি বাড়ি ঘুরে ধার দেনা করে সংগ্রহ করেছিলেন 300 পিস গরুর চামড়া। লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে হাটে আনলেও দিন শেষে তার সব আশা পরিণত হয়েছে হতাশায়। ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি না করে শেষমেশ হাটে চামড়া রেখে মলিন মুখে বাড়ি ফেরেন তিনি। অনেক বড় আশা নিয়ে আসছিলাম, আজকে মাল দেওয়ার দাম কয় না, চামড়া আমার অনেক টাকা লস হইতেছে। আশার কথা চালানি আমার নাই, চালানি যাইতেছে। বাবুল রবি দাসের মতোই দশা অনেক ব্যবসায়ীরই। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে যেন কেবলই হাহাকার আর অসন্তোষ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নির্ধারণ করা দামে বিক্রি হচ্ছে না চামড়া। মানভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। এই ভুট হিসাবে নিলে তো আমরা বাঁচতাম, এই পর্যায়ে তো আঙ্গন নাই, তো আমরা কি করে আমরা খাই? আমরা কিনে আনলাম 500 টাকা করে, এখন 150-200, কি বলবো। হাই লেভেল চামড়া যেটা আমরা 700-800 টাকা কিনছি, আবার লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা আমরা কিনতে বেচতারি নাই। চামড়ার বাজারটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা জন্য সরকার আমরা দিকে নজর দেয়। 15 টাকা কেজি হিসেবে বেচতে পয়সা চামড়া, তাহলে আমরা যেন কইতেছেন সরকারের রেট দিয়ে কিনবো, তো আমি কি কেজি 1 কেজি আমরা 15 টাকা বেচা কি সরকারের রেটে কিনতে পারবো? আমরা তো মনে করেন যে ব্যাপারীরা পচায় আলাইছে, অনেক অর্ধেক চামড়া পেয়ে গেছে। হাটের ইজারাদার বলছেন, গেল বছরের তুলনায় এবার চামড়া বেচাকেনা অনেকটাই কম। তবে সামনের হাটগুলোতে ট্যানারির অংশগ্রহণ বাড়লে বাজারের স্থবিরতা কাটবে বলে আশা তাদের। গতবারের তুলনায় এই বছর বেচাকেনা অনেক কম। বড় বড় ট্যানারি মালিকরা আসতো, তাদের উপস্থিতি একেবারেই নাই। 2-1 হয়তো বড় বড় ট্যানারি মালিক আসছে, আর ছোট ছোট ব্যবসায়ীরা আসছে। শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে এসেছে লক্ষাধিক চামড়া। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দিনাজপুর ও নাটোরের ফলের বাজারে। ক্রেতা সংকটে লিচু ও আমের দরপতনে লোকসানে ব্যবসায়ীরা। সকাল থেকে দিনাজপুরের ফলের বাজারে পাওয়া যাচ্ছে মাদ্রাজি, বোম্বাই, বেদানা ও চায়না 3 জাতের লিচু। বৈরী আবহাওয়ায় লিচু ফেটে যাওয়া এবং সময়ের আগেই বাজারে তোলায় লিচুর দাম কমে গেছে। খুচরা বাজারে প্রতি 100 বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। এছাড়া প্রতি 100 বেদানা 500 থেকে 700 টাকা, মাদ্রাজি 200 থেকে 280 টাকা এবং চায়না 3 700 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে পাইকারি ক্রেতা না থাকায় নাটোরেও প্রতিদিনই কমছে আমের দাম। মাত্র একদিনের ব্যবধানে প্রকারভেদে আমের দাম কমে গেছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। দেখছেন বাংলার সময়। ফরিদপুরের কাজী সিরাজুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। দুপুরে সদরপুরে থানার সামনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, 1 সপ্তাহ পার হলেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত 29 মে চরচাঁদপুর গ্রামে জমিজমা বিরোধ নিয়ে চাচা কাজী সিরাজুল ইসলামকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে বেদম পিটিয়ে হত্যা করে ভাতিজা সুমন এবং তুষার। নগাঁয় নববধূ ফাল্গুনী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শহরের মুক্তির মোড়, শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বক্তাদের অভিযোগ, ফাল্গুনী হত্যার পর তার স্বামী মোর্শেদকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু গত 1 মাসেও তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং আসামিকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। গত 7 মে রাতে গৃহবধূ ফাল্গুনীকে হত্যা করা হয়। শেরপুরে 192 বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ভোরে নালিতাবাড়ির দাউধারা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে 192 বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক সালমানকে আটক করা হয়। 6 দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকালে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস-এর অযৌক্তিক ও চিকিৎসক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানান ইন্টার্ন চিকিৎসকরা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। রোজা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।